বিশ্ববিদ্যালয়ের অবস্থান পরিষ্কার করতে চাই। সেজন্য এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। গতকাল এক্সিকিউটিভ কাউন্সিলের একটি মিটিং ডাকা হয়েছিল, যে মিটিং করতে বাধা দেওয়া হয়েছে। এই মিটিং ডাকার পেছনে কর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই। গতকাল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সোশিওলজি বিভাগের ডক্টর সৌরভ মধুর দে, এই মিটিং ডাকার জন্য সংবাদ মাধ্যমের সামনে বিষোদ্গার করেছেন এবং উপাচার্যকে স্বৈরাচারী বলেছেন। যে নিজের ইচ্ছা মতো কাজ করে তাকে স্বৈরাচারী বলে, আর যিনি ইসির মিটিং ডেকে সদস্যদের সবকিছু জানিয়ে মতামত বিনিময় করে আলোচনা করে সিদ্ধান্ত নেন, তাকে নিয়মনিষ্ঠ মানুষ বলে। প্রসঙ্গত জানাই, সৌরভ মধুর দে, অ্যাকর্ডিং টু ইউনিভার্সিটি রেকর্ড, এই রানিং ইয়ারের সেকেন্ড সেমে অ্যাপ্রক্সিমেটলি 120টি অ্যালোটেড ক্লাসের মধ্যে 3 মাসে মাত্র 11টি ক্লাস নিয়েছেন এবং ফোর্থ সেমে অ্যাপ্রক্সিমেটলি 120টি অ্যালোটেড ক্লাসের মধ্যে মাত্র 14টি ক্লাস নিয়েছেন। তিনি নিজে কতটা স্বৈরাচারী ভেবে দেখার সময় হয়েছে। প্রায় 50 জন অধ্যাপক, আধিকারিক এবং শিক্ষাকর্মী বন্ধুর প্রমোশন দীর্ঘ কয়েক বছর ধরে আটকে রেখেছিলেন পূর্বতন উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহা। গত কয়েক মাসে সিলেকশন কমিটি বসিয়ে এ বিষয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন বর্তমানে রেজিস্ট্রার ডক্টর সুজিত কুমার চৌধুরী। প্রমোশনের কাগজ রেডি করে রেখেছি, কিন্তু আমি নিরুপায়। ইসির অনুমোদন ছাড়া এই প্রমোশন লাগু করা যাচ্ছে না। নিমাইবাবুর কার্যকালে অগাস্ট 2022 এবং মার্চ 2023-এর মধ্যে 3 বারে মোট 1,93,00,000 বিশ্ববিদ্যালয়ের টাকা তছরূপ হয়েছে, যেটা রিসেন্টলি ধরা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মজবুত এনকোয়ারি কমিটি, একটি স্পেশাল অডিট কমিটি এবং একটি ইন্টারনাল অডিট কমিটি তৈরি করেছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনৈক এক্স এমপ্লয়ি একটা কেস করেছেন এবং বলেছেন কর্তৃপক্ষ নাকি এই বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা ইসিতে জানানো দরকার ছিল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে পূর্বতন ভাইস চ্যান্সেলর নিমাই চন্দ্র সাহা মহাশয় টিসিএস এর সঙ্গে একটি কয়েক কোটি টাকার চুক্তি করেছিলেন। টিসিএস কে দিয়ে কাজ করিয়েছিলেন, কিন্তু কোনো পেমেন্ট করে যাননি। হিউজ অ্যামাউন্ট ডিউ আছে, টিসিএস কাজ করতে চাইছে না, সম্ভব নয়। এই সমস্ত কারণে ইসির মিটিং ডাকা হয়েছিল। আবার রিপিট করছি, ইসির মিটিং ডাকার পেছনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো স্বার্থ নেই। দ্বিতীয় যে বিষয় এবং শেষ বিষয়, অর্ণব দাম একটি পিএইচডি করতে চেয়ে দরখাস্ত করেছিলেন এবং হুগলি জেলার সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট সেটা ফরওয়ার্ড করেছিলেন। বিচারাধীন বন্দি না ভেবে তাকে একজন ছাত্র ভেবেছি, যা আমার স্বভাবজাত। এই জন্য আমি সঙ্গে সঙ্গে অর্ণবের ইন্টারভিউতে বসার ব্যবস্থা করে দিই। ছাত্র দরদি এবং শিক্ষানুরাগী হিসেবেই আমার পরিচিতি। ইন্টারভিউ হবার পর মেরিট লিস্ট আমার কাছে আসা মাত্রই সানন্দে তাতে অ্যাপ্রুভাল দিই এবং রেজাল্ট পাবলিশ হয়। এটাও আমার সদিচ্ছার পরিচয়। এখানে বিভাগের আন্তরিকতার বা ইতিবাচকতার কোনো প্রশ্ন নেই। এর মধ্যে কিছু বিষয় সামনে আসে, তার মধ্যে অর্ণবের সিকিউরিটি ডিউরিং ফিজিক্যালি কমেন্সিং কোর্স ওয়ার্ক, যেটা ইউজিসির নিয়ম অনুযায়ী কম্পালসারি টাস্ক। দ্বিতীয়টি, সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে কারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমোদন আছে কিনা এবং এই মর্মে কোর্টের কোনো নির্দেশিকা আছে কিনা। 9 তারিখে সংশোধনাগার কর্তৃপক্ষকে আমাদের মাননীয় রেজিস্ট্রার একটি ইমেল পাঠান একটি ইমেল আইডিতে। অপর একটি ইমেল আইডি যোগ করে 10ই জুলাই 2টি ইমেল আইডিতে আবার একটি চিঠি পাঠানো হয়, একই চিঠি। উত্তরের অপেক্ষায় আছি। উত্তর এলেই ইতিহাস বিভাগের পিএইচডি অ্যাডমিশন শুরু হবে। আমাদের সদিচ্ছা আছে, আন্তরিকতা আছে বলেই ইতিহাস বিভাগের পুরো বিষয়টিকেই আমরা কিছুদিনের জন্য স্থগিত রেখেছি। উল্লেখ করা ভালো যে বিএ, বিএসসি, এমএ, এমএসসি পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যে সেমিস্টারগুলো শুরু হয়, শেষ হয়, কিন্তু পিএইচডি করবার জন্য 3 বছরের আগে থিসিস জমা দেওয়া যায় না এবং 6 বছরের মধ্যে থিসিস জমা দিতে হয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। তাই 10-20 দিন পেছনে সামনে হলে পরে খুব একটা কোনো অসুবিধা হয় না। আর যারা ফেলোশিপ হোল্ডার
যেদিন থেকে তাদের এই অ্যাডমিশন শুরু হবে তারা সেদিন থেকেই 4 বছর বা 5 বছর তাদের যে অ্যালটমেন্ট সেই অনুযায়ী তারা ফেলোশিপ পাবেন, কোনোভাবেই তারা ডিপ্রাইভ হবেন না। আমি আশা করি খুব শীঘ্রই অর্ণব দাম পিএইচডিতে অ্যাডমিশন নেবে এবং একজন শিক্ষানুরাগী হিসেবে আমি আনন্দ লাভ করব। অ্যাকচুয়ালি এরপর বিভাগের আন্তরিকতা দেখানোর বিষয়টা শুরু হবে। বিভাগ কতটা আন্তরিকতা এবং ইতিবাচকতা দেখাচ্ছে সেদিকে আশা করি সকলের নজর থাকবে। নমস্কার। আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 33 বছরের অধ্যাপক। আমার জানা নেই এরকম কোনো ইনস্ট্যান্স আগে আছে, যদিও তখনকার তৎকালীন কর্তৃপক্ষ আরো ভালো বলতে পারবে, কিন্তু আমার কানে কখনো আসেনি। আপনার কানে এসছে রেজিস্ট্রেশন? না, ওনার কানেও আছে। ব্যবস্থা নিয়েছেন মানে যে মানুষটি 2 সপ্তাহে একদিন বিভাগে আসেন এবং এইরকম তার ক্লাসের অবস্থা, তো সেটা আমি জানালাম। উনি স্বৈরাচারী বলেছেন মাধ্যমে, সংবাদ মাধ্যমের সামনে। সেই জন্য এই বিষয়টা আমি প্রথমেই সংবাদ মাধ্যমের সামনে জানালাম, এরপর এটা আমি শিক্ষা দপ্তরকে জানালাম। না, শিক্ষকদের অ্যাটেন্ডেন্সের কোনো ব্যবস্থা কোনো ইউনিভার্সিটিতেই থাকে না। তার কারণ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা 24 ঘন্টা কাজ করেন। আমি যদি আমার নিজের কথা বলি, আমি 33 বছর এই বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, 33 জনকে পিএইচডি করিয়েছি। সুতরাং আমি যখন ফ্লাইটে ট্রাভেল করি তখন আমি পেপার কারেকশন করি, ট্রেনে যখন ট্রাভেল করি পেপার কারেকশন করি। আমরা 24 ঘন্টা কাজ করি। সেই জন্য যারা কাজ করেন তাদেরকে দেখিয়ে যারা ফাঁকিবাজ তারা এই সুযোগটা নিচ্ছে। এবং আমি নিয়মিত 10 মাস হলো উপাচার্যের দায়িত্ব নিয়েছি, আমি নিয়মিত ক্লাস নেই, নিয়মিত গিয়ে বিভাগে আমি ক্লাস নিই, কোশ্চেন সেট করি, খাতা দেখি। না, আমার এতে কোনো ক্ষোভ নেই। গতকালকে আমি সংবাদ মাধ্যমের সামনে যে কথাগুলো বলেছিলাম তখন তো বুঝতেই পারছেন আমি, আমার বিরুদ্ধে সেখানে ক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। সুতরাং একটু তাড়াহুড়ো করে কথাগুলো বলতে গিয়ে ঠিক মতো বলা হয়নি, সেজন্য আজকে গুছিয়ে কথাগুলো আমি আপনাদেরকে বললাম। ইসি তো সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছে, ওটা বলা হয়েছে যে 3 মাসের মধ্যে নাকি পূর্ণ সময়ের উপাচার্য নিয়োগ হবে। তো 3 মাস যাক, তারপরে যা হয় হবে। হ্যাঁ, পরীক্ষাটা হচ্ছে। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এনইপি চালু হয়েছে এবং এনইপি চালু হওয়ার জন্য আহ, একটা অর্ডিন্যান্স চেঞ্জের প্রয়োজন আছে। আমাদের যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স, সেই অর্ডিন্যান্সে এটা পারমিট করে না। কিন্তু সেই অর্ডিন্যান্স থেকে পাস করাতে গেলে এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং দরকার, এবং আমার এই মিটিং এর প্রথম এজেন্ডা ওইটা ছিল। কিন্তু সেই সেই অর্ডিন্যান্সও আজকে ইসিতে পাস হলো না। অর্ডিন্যান্স ছাড়াই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা 6 মাস ধরে অপেক্ষা করার পরে এই কিছুদিন আগে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা নেওয়া। তাকে বৈধতা দেওয়ার জন্য এই ইসির মিটিং অর্ডিন্যান্স পাস হওয়াটা খুব দরকার ছিল। অ্যামেন্ডমেন্ট অফ দ্য অর্ডিন্যান্স পাস হওয়াটা অত্যন্ত দরকার ছিল। সমস্যা তো হচ্ছেই, সমস্যার সমাধানের জন্যই তো ইসির মিটিং ডাকা। এতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কি স্বার্থ থাকতে পারে? কারণ আমরা যারা বিশ্ববিদ্যালয়ের এত অধ্যাপক, এত এমপ্লয়ি, অফিসার, মাস গেলে সরকার আমাদের পূর্ণ মাইনা দিচ্ছেন, পূর্ণ মাইনা দিচ্ছেন, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এবার ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে তাদের অসুবিধাগুলো দূর করবার জন্যই আমরা ইসির মিটিংটা করছি। যতদূর যে চারিদিকে খবর পাচ্ছি সরকারও এটা চাইছেন। হ্যাঁ, তারা সরকার যদি এটা চান তাহলে তো একটা উত্তর আসবে যে হ্যাঁ, তার সিকিউরিটির দায়িত্ব জেল কর্তৃপক্ষ নেবে। বর্ধমান বিশ্ববিদ্যালয় বলুন কেন, কোনো বিশ্ববিদ্যালয়ে তো কাউকে সিকিউরিটি দেওয়ার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। তো আমাদের তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই বলে আমরা জানতে চেয়েছি যে যখন ক্লাস চলবে ফিজিক্যালি তখন তার সিকিউরিটির দায়িত্বটা জেল কর্তৃপক্ষ নেবে। আমাদেরকে এই এক লাইনটা জানাতে হবে। আর সুপারিনটেন্ডেন্ট অফ দ্য সংশোধনাগার যেটা, তার তো তিনি তো কর্তৃপক্ষ নন, ঠিক? কাজে কারা দপ্তরের একটা অনুমোদন লাগবে, এই দুটোই মেন। আর কোর্টের যেটা কোনো এই মর্মে কোনো নির্দেশিকা আছে কিনা সেটা আমরা এমনি জানতে চেয়েছি, না থাকলেও কোনো অসুবিধা নেই।
সেটা তো আমার বিচার্য বিষয় না। ত- তছরূপটা উপাচার্য করেছেন এই কথাটা বলিনি। উপাচার্য সময়ে ভালো করে লক্ষ্য করবেন, ভালো করে নিশ্চয়ই এতক্ষণ রেকর্ড হয়েছে, ওই সময়ে তছরূপটা হয়েছে উনার কার্যকালে। আগস্ট 2022 থেকে মার্চ 2023-এর মধ্যে 3 বারে মোট 1,93,00,000 টাকা তছরূপ হয়েছে। এবং সেটা রিসেন্টলি ধরা পড়েছে, আন্তরিকভাবে আমরা সেটা ধরেছি। এবারে হচ্ছে যে সেই কিভাবে কি হয়েছে সেটা জানার জন্য ইনকোয়ারি কমিটিটা তৈরি করা। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একজন এক্স এমপ্লয়ি একটা কেস করেছে হাইকোর্টে। তাদের বক্তব্য যে কর্তৃপক্ষ নাকি কোনো ব্যবস্থাই নেয়। তো কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে সেটা জানাবার প্রথম এবং ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, একমাত্র প্ল্যাটফর্ম। সেখানে তো আমি জানাবো যে আমরা এই ব্যবস্থা নিয়েছি, তারপরে তারা মতামত দেবেন, সেই সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। তো ইসি মিটিং না হওয়ার জন্য সেগুলো হচ্ছে না। আমি তো ধরুন ডাকতে পারি এটা মনে করি ইসি ডেকেছি। এবারে কেউ কেউ বলছেন ডাকতে পারি না, আমার তো বলার কিছু নেই। এবং সব থেকে বড় কথা, আমি সেপ্টেম্বর 2023-এ জয়েন করি, 4ই সেপ্টেম্বর জয়েন করি। আমি 13ই সেপ্টেম্বর একটা ইসি মিটিং করেছি এবং 13ই অক্টোবর একটা ইসি মিটিং করেছি। তো সেগুলো যদি বৈধ হয় তাহলে আর পরে বলে কেন বৈধ না? তো এগুলো আমার ভাবার বিষয় নয়। আহ, আমি তাকে একজন ছাত্রই ভাবি, আর 5 জন ছাত্রের মধ্যে সে ছাত্র। সে কাজ করবে, পড়াশোনা করবে, লাইব্রেরি কনসাল্ট করবে, যে বিষয়টা অনেকেই হয়তো ভাবেননি। সবাই হয়তো ভাবছেন ইন্টারনেট দেখলে পরে সব হয়ে যায়। ইন্টারনেটে বহু ভুল তথ্য থাকে। বছরের পর বছর লাইব্রেরি করে আমরা পিএইচডি করেছি, লাইব্রেরিতে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা, ধুলো মেখেছি। তো তাকে লাইব্রেরিও কনসাল্ট করতে হবে, শুধু কোর্স ওয়ার্ক করা নয়। টাইম টু টাইম ডিপার্টমেন্টে আসতে হবে, গাইডের সঙ্গে কথা বলতে হবে। তো সেগুলোর ব্যবস্থা জেল কর্তৃপক্ষ করবে নিশ্চয়ই। কারণ তারা যখন সদিচ্ছা দেখিয়েছে, তখন আমার তার থেকে অনেক বেশি সদিচ্ছা আছে। কারণ একজন ছাত্রকে পড়াবার জন্যই তো বিশ্ববিদ্যালয়, এই তো শিক্ষাঙ্গন। কেউ পড়তে চাইবে তাকে বাধা দেওয়ার কোনো প্রশ্নই নেই। শুধু শুধু অকারণে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জলঘোলা করা হয়। আবার রিপিট করছি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ একজন কুণাল বাবুকে ভুল তথ্য দিয়ে পরিবেশন করেছেন। কুণাল বাবুকে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, বিনীতভাবে বলছি যে উনি হয়তো সবটা না জেনে এই মন্তব্য করেছেন, সবটা জানলে পরে উনি এই মন্তব্য করতেন না, এটা আমি আশা করি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ভুল খবর দেওয়া হয়। পিএইচডির অ্যাডমিশন না, আমাদের বিশ্ববিদ্যালয়ে 39টা সাবজেক্ট আছে, 38টা সাবজেক্টে অ্যাডমিশন চলছে। তাহলে একটা সাবজেক্টে স্থগিত। এবং আমরা যেহেতু তার নাম একে আছে, তাকে বাদ দিয়ে আমরা কেন অ্যাডমিশন নেবো অন্যদের? আমরা এক থেকে অ্যাডমিশন নেবো, সেই জন্য কয়েকদিন স্থগিত। হ্যাঁ, উত্তর পাইনি এখন। আমি বললাম যে আমি 9 তারিখে একটা চিঠি আমাদের রেজিস্ট্রার সাহেব পাঠিয়েছেন একটা ইমেল আইডিতে, এবং 10 তারিখে আর একটা ইমেল আইডি আমরা পাই, সংগ্রহ হয়। সেজন্য ওই দুটো ইমেল আইডি, আগের দিনেরটা এবং পরের দিনের আরেকটা নিয়ে 10 তারিখে আবার একটা ইমেল পাঠানো হয়েছে। আজকে সবে 12 তারিখ। আশা করছি উত্তর আসবে, উত্তর এলে আমরা ভর্তির ব্যবস্থা করব। শুনুন, এই বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একজন অধ্যাপক চাকরি করে, কোনো একজন আধিকারিক চাকরি করে, সে আপনি ফর এক্সাম্পল বিশ্বভারতী ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করে, তখন তাকে এখানকার কর্তৃপক্ষের কাছে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে? একজন সাধারণ ছাত্র যে কোথাও চাকরি বাকরি করে না, যার কোনো কোথাও অ্যাসাইনমেন্ট নেই, তাকে কিন্তু এনওসি নিতে হয় না। একইভাবে অর্ণবদাম যেহেতু একটা জায়গাতে অ্যাসাইন করেছেন, কোনো না কোনো কোর্স তো তাকে অ্যাসাইন করেছে যে সংশোধনাগারে সে থাকবে, সে কারণে কর্তৃপক্ষের এনওসিটা তো লাগবে, সেটাই। এটা সবাই জানে। এটা এটা যারা না জানার ভান করছেন তারা ইচ্ছা করে করছেন। এটা সবাই জানে যাকে এনওসি লাগে, সাধারণ মানুষও বোঝে।
হ্যাঁ, এনওসি মানে তার আমাকে একটা তো ফরওয়ার্ডিং লেটার দিয়েছেন সুপারিনটেন্ডেন্ট, কিন্তু সুপারিনটেন্ডেন্টের উপরে যে কর্তৃপক্ষ, কারা কর্তৃপক্ষ, তারা তাকে তো একটা অনুমোদন দেবে যে হ্যাঁ আপনি সেটা ফরওয়ার্ড করুন। সেটা পেলে পরেই আমরা প্রসেস করব। মূলত এই দুটো, কোর্টের নির্দেশিকা থাকা না থাকাটা কোনো ব্যাপার না, ওটা আমাদের অ্যাকচুয়ালি এই ড্রাফটটা তো লিগ্যাল সেল আমাদের তৈরি করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল এটা তৈরি করে দিয়েছে ড্রাফটটা, সেটা পাঠানো হয়েছে। এবং আমি আশা করছি যে যে জটিলতা অকারণে তৈরি করা হয়েছে সেই জট আমি তুলতে সমর্থ হয়েছি। সময় ছিল না। আমি যদি শুনুন, এটা যদি অন্য কোনো নিমাই বাবু থাকতেন, তাহলে উনি প্রথমেই লিখতেন প্লেস বিফোর এক্সিকিউটিভ কাউন্সিল। উনি মাসে 4টে করে এক্সিকিউটিভ কাউন্সিল করতেন, নিজে কোনো দায়িত্ব নিতেন না, সবসময় লিখতেন প্লেস বিফোর ইসি। আমি যদি আজকে প্লেস বিফোর ইসি লিখতাম, তাহলে ছেলেটার আজকে অ্যাডমিশন হতো, ছেলেটা ইন্টারভিউ দিতে পারতো, ছেলেটার মেরিট লিস্টে নাম বেরোতো, আমি অ্যাপ্রুভাল দিয়েছিলাম, তারপরেই তো বেরিয়েছি। তো প্রথম থেকে সদিচ্ছা দেখিয়েছি আমি, এবং এটা আমি শিওর বলছি, প্লেস বিফোর ইসি করে রেখে দেওয়া হতো, এটা আমার জায়গায় অন্য কেউ